আমরা আশাবাদী বলেই তো তমলুকে এই লড়াইতে মরণ কামড় দিচ্ছি। আমাদের লড়াইটা মানুষকে ভালো রাখবার লড়াই। দিল্লির বিজেপির নেতারা তৃণমূলকে সেফগার্ড দিয়ে রেখেছে, তাই জন্য দুর্নীতির মাথা এরা ধরছে না, ধরতে হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার এন্টায়ার মেশিনারির এগেনস্টে। বিজেপি কাকে কি দেখলো না দেখলো কিছু যায় আসে না, ওর ঘন্টা বেজে গেছে, ও সরকার পড়বেই। অন্য দলের আবর্জনা নিয়ে নিজের একটা দল বানিয়েছে, তার নাম দিয়েছে বিজেপি। এ তো একই বৃন্তে দুটি ফুল, পদ্ম ফুল আর ঘাস ফুল, এই দুজনের রুচি এক। লোকসভা নির্বাচনে সিপিএম এর থেকে তোমাকে তমলুকের প্রার্থী দাঁড় করানো হয়েছে এবং ইতিমধ্যে তোমার প্রচার শুরু হয়ে গেছে। তো তমলুকের সাধারণ মানুষের কাছে কেমন প্রতিক্রিয়া পাচ্ছ? খুবই ভালো, খুবই ইতিবাচক, পজিটিভ রেসপন্স, প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, বিশেষত কম বয়সী যারা শিক্ষিত, বেকার হয়ে গেছে, চাকরি পাচ্ছে না, শিল্প নেই, কলকারখানা নেই, রাজ্যে যে সরকার চলছে তার ফলে রাজ্যের যত পরীক্ষা, চাকরির নিয়োগের পরীক্ষা, তাতে যে ব্যাপক দুর্নীতি, তার সাথে হলদিয়া শিল্পাঞ্চল, যে শিল্পাঞ্চলটা আমরা তৈরি করেছিলাম, এখন সেই শিল্পাঞ্চলটা কার্যত শুকিয়ে মারছে। স্বাভাবিকভাবেই মানুষের ভেতর থেকে একটা প্রতিক্রিয়া উঠে আসছে যে তৃণমূল এবং বিজেপি দুজনকেই টেস্ট করে দেখা হয়ে গেছে, মানুষের ভালো লাগছে না। তৃণমূল যেভাবে যা নীতি গ্রহণ করেছে তাতে মানুষ ক্ষুব্ধ হয়েছে। বিজেপির কেন্দ্রের সরকার যা নীতি গ্রহণ করেছে তার ফলে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, সারের দাম, কেরোসিনের দাম সব কিছু বেড়েছে। স্বাভাবিকভাবেই মানুষ আমাদের দিকে, বামেদের দিকে একটা নতুন করে ঝোঁক দেখাচ্ছে, মূলত কম বয়সী ভোটাররা। আচ্ছা, 1998 থেকে সিপিএম শাসন ছিল সেখানে এবং 2009-এ আবার তৃণমূল শাসনে আসে সেটা। তো কি মনে হচ্ছে এবার লোকসভা নির্বাচনে কি আবার সেই পুরনো তমলুককে দেখতে পারবো আমরা? অবশ্যই আমরা আশাবাদী বলেই তো এই লড়াই লড়ছি। আমরা আশাবাদী বলেই তো তমলুকে এই লড়াইতে মরণ কামড় দিচ্ছি। দেখো, আমি একটা কথা বলতে পারি, তমলুকে যখন যে সাংসদ ছিল তখন সে দুর্দণ্ড প্রতাপ, যে সময়তেই একটা সময়তে ভাবতেন যে এরা কেউ কোনো দিন হটবে না বা সরবে না, কিন্তু কালের নিয়মেই সবাই আস্তে 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 সরেছে। স্বাভাবিকভাবেই আজকে যখন আমরা লড়াই করতে নেমেছি, আমাদের লড়াইটা মানুষকে ভালো রাখবার লড়াই। কৃষক যাতে তার ফসলের দাম পায়, বেকার যুবক যুবতীরা যাতে চাকরি পায়, শিল্প কলকারখানা, দুর্নীতি যারা করেছে তাদেরকে যাতে জেলের মধ্যে পোড়া হয়। দুর্নীতির মাথা দিল্লির বিজেপির নেতারা তৃণমূলকে সেফগার্ড দিয়ে রেখেছে, তাই জন্য দুর্নীতির মাথা এরা ধরছে না। ফলত এই সব কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আমরা আত্মবিশ্বাসী যে তমলুক আমরা জিতব। তমলুক আমরা সাধারণ মানুষের মন, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মন জিতবার জন্য আমরা নেমেছি, এবং আমরা আশাবাদী যে আমরা তমলুক জিততে পারবো। আচ্ছা, তমলুক যে এরিয়াটা আছে পুরো এলাকাটা বলা হয় যে অধিকারিকদের এলাকা এবং সেখানে তাদের একটা দাপত্য রয়েছে সেই এলাকার মধ্যে। তো সেখানে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মানে কতটা সেই জিনিস জায়গায় কেমন লাগছে ওখানে? না না, কথা হচ্ছে যে যে কোনো লড়াই, তাতে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে আর তা লড়াই কেন হবে? আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাকে লড়তে হবে বা লড়তে হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার এন্টায়ার মেশিনারির এগেনস্টে। ওখানে যিনি বিজেপির প্রার্থী, তিনি রাজনীতিতে নতুন, ফলত স্বাভাবিকভাবেই আমাকে যে লড়াই, সে লড়াই করতে হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর এন্টায়ার মেশিনারির বিরুদ্ধে। সেখানে মানুষকে বলতে হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল কী অত্যাচার মানুষের ওপর করেছে। স্বাভাবিকভাবেই সে বিজেপিতে যাওয়ার পরে 10বার 12বার বলেছে অমুক তারিখে ভাইপোকে জেলে পুরবো, তমুক তারিখে পিসিকে জেলে পুরবো, কিন্তু দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি পিসি ভাইপো সবাই রমরম করে ঘুরে বেড়াচ্ছে। ভাইপোর কাকু, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা হলো, আজ অবধি তার রিপোর্ট পর্যন্ত সামনে আসলো না। ফলত এই যে সেটিং পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা আবার বলছি, এই গড় কোনো দিন কারোর জীবনের জন্য থাকে না, গড় ভাঙে, এটাই কালের নিয়ম, এবং এটাই তমলুকে হবে। আচ্ছা, সদ্য তোমার যে প্রচার শুরু হয়েছে তমলুকে প্রার্থীর জন্য, আমরা দেখেছি দিদিকে তোমার পাশে হাঁটতে এবং একটা জায়গায় দেখেছি পরিবারের থেকে যে সাপোর্টটা পাচ্ছ। কোথাও কি যে লোকসভা নির্বাচনের আগে এটা একটা অক্সিজেনের মতন কাজ করছে যে পরিবার থেকে এত সাপোর্ট পাচ্ছ? না, আমার পরিবার রাজনৈতিক পরিবার। আমার বাবা 2010-এ মারা গেছেন, কিন্তু উনি পার্টির সদস্য হয়েছিলেন সিপিআইএমের 1985 সালে। আমার মা সিপিআইএমের সদস্য হন 1990 সালে। বাবা 10 বছর প্রধান ছিলেন। ফলত স্বাভাবিকভাবেই আমরা রাজনীতির পরিবারের মধ্যেই বড় হয়ে ওঠা। আমার প্রচারে আমার পরিবার অংশগ্রহণ করেছে, তাতে ভালো লেগেছে। আমার সহযোদ্ধা, অনেকে সহধর্মিণী বলে, আমার কথায় আমার সহযোদ্ধা, সেও পাশে গিয়ে দাঁড়িয়েছে। একসাথেই লড়াই লড়ছি, জিতবার জন্য এই লড়াই লড়ছি, জিতবার জন্য ময়দানে নেমেছি, জিতে ময়দান ছাড়ব।
বিজেপির একাংশ নেতারা প্রার্থী যাদের নাম এসছে লোকসভা নির্বাচনে তারা সিপিএমকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে না, তারা তৃণমূলকে দেখছে। তারা বলছে সিপিএম এবং তৃণমূল একই। তো এই ধরনের বক্তব্য, এই ধরনের মন্তব্য কি কোথাও তোমাদের আত্মবিশ্বাসে আঘাত আনে যে লোকসভা নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে না? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, কে কি দেখলো আর না দেখলো তাতে কার কি যায় আসে? 3জন বিজেপির বিধায়ক এই মুহূর্তে তৃণমূলের প্রার্থী হয়েছে ভোটে জেতবার জন্য। কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, তার সাথে হচ্ছে বিশ্বজিৎ দাস সম্ভবত। এই 3জন বিজেপির বিধায়ককে তৃণমূল প্রার্থী করেছে। তাহলে তৃণমূল আর বিজেপি এক হলো কি হলো না? আমাদের প্রশ্ন হচ্ছে এখানেই। শুভেন্দু অধিকারী 2011 সাল থেকে তৃণমূলে থেকে যা যা অকর্ম দুষ্কর্ম সব কিছু ওখানে করলো, করে ভোটের আগে হঠাৎ করে বিজেপিতে চলে গেল। দিব্যেন্দু অধিকারী 2019 থেকে তমলুকের সাংসদ ছিলেন। দিব্যেন্দু অধিকারী ঠিক ভোটের আগে বিজেপিতে চলে গেলেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে তৃণমূল আর বিজেপি এক কি এক না? নীতিগত দিক থেকে এরা দুজনে তো এক। যে নীতি গ্রহণ করছে, এই যে ডিয়ার লটারি একদিকে যেমন তৃণমূলকে 600 কোটি টাকা দিয়েছে, অন্যদিকে বিজেপিকে 100 কোটি টাকা দিয়েছে। ইলেকটোরাল বন্ডে প্রায় 6-7 হাজার কোটি টাকা তুলেছে একা বিজেপি, তারপরেই যার নাম তার নাম তৃণমূল কংগ্রেস, অন্য কেউ নয়। তাহলে এই দুর্নীতি কি অন্য কেউ করছে? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি যখন কংগ্রেসে ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতির দাগ উঠলো, সিবিআই তদন্ত হলো, তিনি বিজেপিতে চলে গেলেন। শুভেন্দু অধিকারী নারদা ঘুষকাণ্ড, তার বিরুদ্ধে তদন্ত হলো, তিনি বিজেপিতে চলে গেলেন। এই মুহূর্তে কর্ণাটকের রেড্ডি ব্রাদার্স, তাদের বিরুদ্ধে 9টা মামলায় এখন সিবিআই তদন্ত করছে, সে বিজেপিতে চলে গেল। তাহলে আমাদের প্রশ্ন, এই যখন যার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে তখন সে অন্য দলে, অভিযোগ উঠলে সে বিজেপিতে চলে গিয়ে সাধুসন্ত হয়ে যাচ্ছে। বিজেপি কাকে কি দেখলো না দেখলো কিছু যায় আসে না, ওর ঘন্টা বেজে গেছে, ও সরকার পড়বেই। আমি তোমাকে আবার বলছি, মানুষ বিজেপিকে ভরসা করেছিল কেন? কারণ তৃণমূলের যে দুর্নীতি, অমিত শাহ বলেছিলেন আমাকে যদি ভোটে জেতাও 6 মাসের মধ্যে সারদা রোজভ্যালি মামলার নিষ্পত্তি ঘটিয়ে দেবো। আজ অবধি মামলার কিছুই হয়নি। মদন মিত্র থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজকে উত্তর দিতে হবে না এতগুলো দুর্নীতির মাথা কোথায়? দিল্লির মুখ্যমন্ত্রী 2021 সালের লিকার স্ক্যাম মামলাতে, 2021 সালের মামলাতে যদি 2024 সালে গ্রেপ্তার হতে পারেন, তাহলে কেন বাংলার মুখ্যমন্ত্রী তার ভাইপো 2012, 13, 14 থেকে চলে আসা একের পর এক দুর্নীতিতে কেন তৃণমূল আজ অব্দি গ্যারেজ হয় না? এই প্রশ্নের উত্তর তো বিজেপিকে দিতে হবে। ওরা কাকে কি ধরলো না ধরলো কাকে যায় আসে? অন্য দলের আবর্জনা নিয়ে নিজের একটা দল বানিয়েছে, তার নাম দিয়েছে বিজেপি। আচ্ছা, প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবো যে তৃণমূলের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিজিৎ গাঙ্গুলি তোমার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছে। তো কতটা হাড্ডাহাড্ডি লড়াই মানে এই লোকসভা নির্বাচনে হচ্ছে? কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার লড়াই নয়। তুমি যে দুজনের নাম বললেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার লড়াই নয়। আমার লড়াই, আমরা ওখানে জিততে নেমেছি। আমাদের লড়াই কৃষক যাতে তার ফসলের দাম পায় তার জন্য। আমাদের লড়াই বিদ্যুতের বিল বেড়েছে সেটাকে কমানোর জন্য। আমাদের লড়াই পড়াশোনা করতে গিয়ে ছাত্রছাত্রীদের যা অসুবিধা হচ্ছে, ফেলোশিপ তা বন্ধ করে দিচ্ছে, পাচ্ছে না বিভিন্ন সময়তে পিএইচডি স্টুডেন্টরা, তাকে পাইয়ে দেওয়ার জন্য। আমাদের লড়াই বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করবার জন্য। আমাদের লড়াই প্রভিডেন্ট ফান্ডের যে সুদ তাকে বাড়ানোর জন্য। আমাদের লড়াই সামগ্রিকভাবে জিনিসের যে দাম বেড়েছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, সারের দাম বেড়েছে, এইগুলোকে কমানোর জন্য। মানুষ যাতে আরেকটু ভালোভাবে বাঁচতে পারে তার জন্য এই লড়াই। ব্যক্তির বিরুদ্ধে বলে হয়তো কিছু মাইলেজ বা ফুটেজ পাওয়া যেতে পারে, কেউ কেউ নিজেকে সাপ বলতে পারেন, কেউ কেউ নিজেকে কার্বলিক অ্যাসিড বলতে পারেন। আমি এসব বলতে অভ্যস্ত নই, আমার একটা রুচি আছে, সেই রুচিতে আমার বাঁধে। স্বাভাবিকভাবেই আমরা রাজনীতির লড়াই করতে নেমেছি, রাজনীতির লড়াই করব। আচ্ছা, ইতিমধ্যে তোমার প্রতিদ্বন্দ্বী তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছেন এবং এর আগে বিজেপির আরেক প্রার্থী তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল। তো এই বিষয়গুলো কি কোথাও যে লোকসভা নির্বাচনের আগে কোনোভাবে তোমাদের সাহায্য করছে? না, আমাদের সাহায্য করার কোনো ব্যাপার নেই। যার যার রুচি নিয়ে সে কথা বলবে। তৃণমূলেরও একই রুচি, তৃণমূলও এইরকমভাবেই কথাবার্তা বলে। তা বিজেপির রুচি এক। এ তো একই বৃন্তে দুটি ফুল, পদ্ম ফুল আর ঘাস ফুল। এই দুজনের রুচি এক। দুজনের রুচি কি আলাদা? একদমই তো দুজনের রুচি আলাদা নয়। তাই জন্য আমরা বলছি, এসব ভোটের আগে করে কেউ কিছু হালকা ফুটেজ পেতে চায়। আসলে এসব করে লোকজন নিজেরই মান সম্মান নামাচ্ছে। তাই আমার কথা হচ্ছে, রাজনীতির লড়াই করতে নেমেছি আমরা। এ সমস্ত ব্যক্তি কুৎসা, ব্যক্তি আক্রমণের পক্ষে নই, আমরা এর বিপক্ষে। আচ্ছা,
আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে তমলুকে লোকসভা নির্বাচন নিয়ে কতটা আশাবাদী, যে এখন প্রচার শুরু হয়েছে, সব দলের প্রচার শুরু হয়েছে, তোমার নিজের প্রচার শুরু হয়েছে, মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া পাচ্ছ, তো কতটা আশাবাদী যে এবার ওখানে কি তোমাদের এবার আবার সেই শাসন ফিরে আসতে পারে, আবার যদি সেই পুরনো তমলুক দেখতে পাবো আমরা? পুরনো তমলুক দেখতে পাবে না নতুন তমলুক দেখতে পাবে জানি না, তবে তমলুকে সায়ন ব্যানার্জি 4ই জুন সবাইকে সাথে নিয়ে লাল আবির খেলছে। হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানোর ডাক দিয়েছি, হলদিয়া শিল্প বাঁচাতে হবে। চাষ, মাছ চাষ, সবজি চাষ সব কিছু নিয়ে তমলুককে এগোতে হবে। তমলুকের ব্যাপক অংশের মানুষজন তারা শিক্ষিত, ভদ্র, সভ্য, মার্জিত কথাবার্তা বলতে ভালোবাসেন। একটা বড় অংশের মানুষজন তারা শিক্ষক, সবাইকে নিয়ে আমরা পথ চলতে চাই। এইটুকু বলতে পারি, আমরা আশাবাদী। তার কারণ আমরা মানুষের জন্য লড়াই করেছি, ভবিষ্যতেও করব। শেষ 4-5 বছর ধরে তৃণমূল আর বিজেপি যখন দলবদলের লড়াই করেছে, আমরা তখন মানুষের লড়াই করেছি, ফলত মানুষ আমাদের পক্ষেই থাকবেন।